তপসিয়ার কারখানায় আগুন, অ্যালুমিনিয়াম সামগ্রী কারখানা ছিল এটি এবং সেখানে আগুন লেগে যায়। এই মুহূর্তে সরাসরি সৈকতের সঙ্গে আমরা কথা বলবো। সৈকত, কিভাবে লাগলো এই আগুন এবং স্বাভাবিক রয়েছে কি এখনো পর্যন্ত পরিস্থিতি, কি জানতে পারছো? এবং অবশ্যই তোমার কাছ থেকে সামগ্রিক ছবিটা একবার দেখবার চেষ্টা করবো। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এখনো পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা সেইটা কন্ট্রোলে এলেও আগুন সম্পূর্ণরূপে যে নিয়ন্ত্রণে এসছে সেটা এখনও বলা যাচ্ছে না। কারণ যে কারখানায় আগুন লেগেছে তার ওপরের দিকটা যেখানে মেন আগুনটা লেগেছে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, বেশ কিছু স্মোক এখনো পর্যন্ত রয়েছে। সেই জন্যে দমকলের 4টি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে কাজ করছে। যেটা জানা যাচ্ছে সকালের দিকে এই অবিনাশ চৌধুরী লেন, তপসিয়া থানা এলাকার এই অবিনাশ চৌধুরী লেনে যে কারখানার আগুন লেগেছিল, যখন দমকল আসে প্রথম 6টি দমকলের গাড়ি এসেছিল। তারপরে এই মুহূর্তে 4টি দমকলের গাড়ি কাজ করছে অনবরত। যে জায়গা থেকে এখনো পর্যন্ত স্মোক বেরিয়ে আসছে সেই জায়গাটা, সেই স্মোকগুলোকে ডিটেক্ট করার চেষ্টা করছেন, স্মোকটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। অন্যদিকে সিভিল ডিফেন্স এবং ডিএমজির কর্মীরা তারাও ঘটনাস্থলে এসেছেন। তপসিয়া থানার পুলিশ থেকে শুরু করে অন্যান্য পার্শ্বস্থ বিভিন্ন থানার পুলিশ তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এবং আগুনের যে লেলিহান শিখা, যেটা একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছিল যখন, সেই পরিস্থিতি এই মুহূর্তে আর নেই, সেটা বেশ কিছুটা কন্ট্রোলে এসেছে। কিন্তু প্রচুর পরিমাণে স্মোক রয়েছে, এই স্মোকটাকেই কমানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ঠিক যে জায়গায় আগুনটা লেগেছে একদম সোর্স অফ ফায়ার, সেই জায়গাটাতে গিয়েই এবার দমকল কর্মীরা সেখানেই জলটা দিচ্ছেন যাতে কোনো ধরনের কোনো স্মোক আর না থাকে। পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলো ডিটেক্ট করে সেগুলোকে কন্ট্রোলে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এবং নিচ থেকে যেটা দেখে বোঝা যাচ্ছে যে কারখানার যে পোর্শনে আগুন লেগেছে তার একটা বড় অংশের ওপরের যে ছাদ বা রুফ যে অংশ পোর্শনটা সেটা কিন্তু কার্যত একেবারে নষ্ট হয়ে গেছে। এবং সেই জায়গার কিছুটা অংশ থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরিয়ে আসছে। দমকলের 4টি ইঞ্জিন অনবরত কাজ করে চলেছে, দমকল আধিকারিকরা রয়েছেন, তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সিভিল ডিফেন্স এবং ডিএমজির কর্মীরা তারাও অনবরত চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি সামাল দেওয়ার। অর্থাৎ আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন, যেমনটা তুমি বলছিলে যে আগুন আয়ত্ত রয়েছে কিন্তু পুরোপুরিভাবে এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি, কিন্তু কি থেকে আগুন লাগলো সেটা কি এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে সৈকত? মানে শর্ট সার্কিট থেকে কি কোনোরকমভাবে কি আগুন লেগেছে বা কিভাবে আগুন লাগলো, স্থানীয়রা তারা কি জানাচ্ছেন, তাদের সঙ্গে কি কোনোরকমভাবে কথা বলা সম্ভব? স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে তোমাকে জানিয়ে রাখি দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি এক্স্যাক্ট কিভাবে আগুনটা লেগেছে এবং কিসের কারণে আগুন লেগেছে। স্থানীয় ব্যক্তিরা এখানে রয়েছেন, আপনি দেখেছেন যখন আগুন লাগে তখন দেখেছেন? এখানে প্রচুর ব্যক্তি রয়েছে, তাদের সঙ্গে কিছুটা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আগুন কখন লেগেছে এবং কিভাবে লেগেছে? 7:30টার সময় আগুন লেগেছে। কিভাবে লেগেছে আগুন? আগুন জানি না কিভাবে লেগেছে, শর্ট সার্কিট হয়েছে। এটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে 6:30টার সময়, আমরা দেখেছি 7টার সময় পুরো, তখন পর্যন্ত আগুন লেগে গেছিলো। তবে পাড়া ছেলে তখন 5-6টা ছিল, তখন মানে করলুম, হলো না চেষ্টা, তবে ফায়ার ব্রিগেড বললুম। কিসের কারখানা, কিসের? অ্যালুমিনিয়াম আছে আর রাবার টাবার আছে, অ্যালুমিনিয়ামে ওটাই আছে। যখন আগুন লাগে তখন কি এর মধ্যে কেউ ছিল? না, একজন ছিল, ও তখন ছিল না, তখন আমরা ডেকেছি, ও এসেছে, তারপরে গেট উঠ খুলে আমরা তবে ঢুকেছি। 5-6টা ছেলে ছিল এখানে। কতদিন ধরে চলছে এই কারখানা এখানে? অনেক দিন দিয়ে অনেক দিন। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন যে শর্ট সার্কিটের ফলে এই আগুনটি লেগেছে। যদিও দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত সেই তথ্য নিশ্চিত করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই আগুন লাগতে পারে। কারণ এটি অ্যালুমিনিয়াম এবং স্লাইডিংয়ের যে আসবাবপত্র হয় সেই স্লাইডিংয়ের আসবাবপত্র তৈরির কারখানা এবং বেশ কিছুটা অংশ গোডাউনও রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একেবারে নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। কারখানার একটা অংশ থেকে এখনো পর্যন্ত বেশ কিছুটা ধোঁয়া বেরোচ্ছে। সেই জায়গাটায় গিয়েই দমকল কর্মীরা সেই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে। বেশ, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে সৈকত। দক্ষিণ দিনাজপুরে শিশু মৃত্যু নিয়ে মিথ্যাচার, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ। মৃতদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। শাসকের মিথ্যাচার ফাঁস করলো মৃত রোগীর পরিবার। রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ নিতে নারাজ বালুরঘাটে মৃত শিশুর পরিবার। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে রোগী মৃত্যুর কোনো যোগ নেই। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু হয়েছে এমনটা দাবি মৃতের পরিবারে। তাহলে কেন মৃত্যু নিয়ে মিথ্যাচার, প্রশ্ন পরিবারে। গত 1 মাস আগে মৃত্যু হয়েছিল বালুরঘাট শহরের লাগোয়া রঘুনাথপুরের এলাকার শিবম শর্মা। এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি আমি। পরিবারের বক্তব্য কি সেটা একবার শুনে নেওয়ার চেষ্টা করবো। শিবম শর্মা কবে মারা গেছে, কিভাবে মারা গেছে? শিবম শর্মা আমার ভাস্তা হয়। ও আমরা পরিবার সহ যাচ্ছিলাম প্রতিরাম বাবাধামে যাচ্ছিলাম। যেতে ওখানে একটা ওই মাঝেন বলে একটা গ্রাম আছে, ওখানে টোটো দ্বারা একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই টোটো দ্বারা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা তৎক্ষণাৎ নিয়ে এলাম বালুরঘাট হসপিটালে। 4:30 থেকে 40 মিনিটের মধ্যে ভর্তি এবং 10 তলাতে ট্রান্সফার করলেন। ওখানে 4:30 থেকে 40-এর মধ্যে ভর্তি কমপ্লিট হয়ে গেছে। গিয়ে দেখি ওখানে কোনো ডাক্তার নেই, শুধু 2টো নার্স আছে, তাছাড়া কেউ নেই। ওই নার্সেরা বারংবার ডাক্তার হাসান সুবিরকে ফোন করছে, কল বুক পাঠাচ্ছে, সে কল বুক রিসিভ করছে না এবং ফোন রিসিভ করছে না। আমাদের অভিযোগ ছিল যে ডাক্তার হাসান সুবিরের যে ডিউটি ছিলেন সেই ডিউটিতে নেই। আমার বিনা ট্রিটমেন্টে আমার ভাস্তা মারা গেল, সেই জন্যই আমার ডাক্তার হাসান সুবিরের দিকে আমার হচ্ছিল অভিযোগ। জুনিয়র ডাক্তার আমাদের বালুরঘাটে জুনিয়র ডাক্তার নেই। আমাদের বালুরঘাটে কোনো জুনিয়র ডাক্তারই নেই, এটা মেডিকেল কলেজও নেই। তাহলে জুনিয়র ডাক্তারটাই লোক কোথা থেকে? না, এটা ভুল বলছেন ওনারা, মিথ্যা বলছেন। মিথ্যা বলার ফলে এখন হয়তো কোনো ডাক্তারকে বাঁচানোর জন্যই এখন কিছু মনের করে রাখছে, এটাই হবে। আপনার একটা ভিডিও ছাড়া হয়েছে, একটা ভিডিও তৃণমূলের যে পেজ সেখান থেকে ছাড়া হচ্ছে। আর ভিডিওটা কি সম্পূর্ণ ভিডিও নাকি ভিডিও? না না না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও নয়। আমি তো ওখানে তো বলেছি ডাক্তার হাসান সুবিরের নামে হচ্ছে আমাদের অভিযোগ। সেখানে তো আমার ভিডিওতে ডাক্তার হাসান সুবিরের কোনো অভিযোগই নেই। 2 লক্ষ টাকা দিয়ে আমরা সন্ধান পাবো না। হ্যাঁ, তাহলে আমরা ক্ষতিপূরণ নিয়ে কি করবো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি ডাক্তারের একটা বিচার। ডাক্তারের জন্য আমরা একটা বিচার চাইছি। বিচার করলে আমরা মনের থেকে একটা সান্ত্বনা পাবো যে না, ডাক্তার এই ধরনের একটা কাজ করেছিল, তার জন্য একটা বিচার হয়েছে। পরবর্তী কেউ কারো সন্তান, কারো স্বামী, কারো স্ত্রী যাতে এইভাবে না হারাতে হয়। ডাক্তার যে কাজ করছে তারা যেটা অভিযোগ করেছে যে চিকিৎসার গাফিলতির কারণে তাদের সন্তানের মৃত্যু হয়েছে, সেইটা কিন্তু তারা চাইছেন যে বিচার, সেই বিচার কবে পাওয়া যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে অবশ্যই। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। শাসকের দাবি উড়িয়ে দিয়ে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ করছে পরিবার, এবং সেখানে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই, কারণ সেই হাসপাতালে জুনিয়র চিকিৎসক নেই, এমনটাই দাবি করছে পরিবার। বাবার আমরা শুনলাম তার বক্তব্য, কিন্তু মৃত শিশুর দিদি বা কি বলছেন সেটাও একবার শোনাবো আপনাদেরকে। আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তার কোনো কথাই নেই বালুরঘাটে। আর আরজিগড়ের ঘটনাটা ঘটেছিল 9 তারিখে, আমার ভাই মারা গেছে 12 তারিখে। তখন এখানে কোনো আন্দোলনও ছিল না, তাহলে জুনিয়র ডাক্তারটা আসলো কোথায় থেকে? এমনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করেছিল ঘটনার পর যে ক্ষতিপূরণ দেবে এরকম কেউ এসেছিল? না, আসেনি। খালি এমনি শুনেছি যে টাকা দেওয়ার একটা ঘোষণা করেছে। ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো টাকা চাই না, কারণ ক্ষতিপূরণ ওই 2 লক্ষ টাকা দিয়ে আমরা তো আমার ভাইকে ফিরে পাবো না। সে যদি সাহায্য হিসেবে দিতে চাই তাহলে আমরা নেব।